নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, বাথরুম। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, বাথরুম। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সকালবেলা আকাশে রোদ উঠেছে, কিন্তু চারিদিকে এখনো ভোরের শিশিরের ছোঁয়া লেগে রয়েছে। গ্রামের কাঁচা মেঠো পথ ধরে এক তরুণী, কাঁধে একটা পাতলা গামছা আর হাতে জল ভর্তি লোটা নিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে বাড়ির পিছন দিকের বাঁশ বাগানের দিকে। ওখানেই তালপাতার বেড়া দিয়ে ঘেরা ছোট্ট একটা বাথরুম। মাটির দেওয়ালে জলের ছোপ, জানালার জায়গায় শুধু একটা খোলা ফাঁক, যেখান দিয়ে সকালের নরম আলো ঢুকছে। পায়ের নিচে ভেজা মাটি, টিনের ছাদের ওপর টিপ টিপ করে শিশির ঝরে পড়ছে। তরুণী দরজায় কাঠের আড়াটা সরিয়ে ভেতরে ঢোকে। চারিদিকে নির্জনতা, শুধু দূরে কোথাও এক আধটা পাখির ডাক শোনা যাচ্ছে। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে দেয়, গামছাটা কাছের একটা কাঠের খুঁটিতে ঝুলিয়ে দেয়। পায়ের নিচে রাখা মাটির কলসিতে হাত ডুবিয়ে সে জল তোলে, আর ঠান্ডা জল গড়িয়ে পড়ে তার কাঁধ বেয়ে পায়ের তলায়। কালো চুল পিঠের ওপর ছড়িয়ে পড়েছে, শরীরের ওপরে জলের ছিটে রোদে চকচক করতে থাকে। বাইরের হালকা বাতাস কখনো কখনো বেড়ার ফাঁক দিয়ে ঢুকে এসে তার ভেজা ত্বকে এক শিহরণ তোলে। চারিপাশে শুধু পাখির ডাক আর জলের শব্দ, যেন প্রকৃতি নিজেই তাকে আগলে রেখেছে। এই নির্জন শান্ত পরিবেশে এসে ধীরে ধীরে নিজেকে শুদ্ধ করছিল। শুধু শরীর নয়, স্নানের পর আত্মাও যেন সতেজ হয়ে ওঠে। কিন্তু হঠাৎ করে পড়ে থাকা শুকনো পাতার ওপরে কারো একটা পায়ের শব্দে রীতিমতো চমকে ওঠে 22 বছরের তরুণী। কে কে বাইরে? চিৎকার করে ডেকে ওঠে সে। বেড়ার ফাঁক দিয়ে একটা চোখ গলিয়ে কে যেন ভিতরকার দৃশ্য দেখার চেষ্টা করছে। তবে রে মিনসে বলে সে গামছাটা পেরে কোনো রকম গায়ে জড়িয়ে দরজা খুলে বাইরে আসতেই দেখে, ওরে ঘেমনা, তুই বুড়ো হয়ে গেলি, তাও তো চুকচুকানি কমলো না। হ্যাঁ, আজ তুই চল চল, আজ তোর বিচার আমি চাইবই। সামনেই দাঁড়িয়ে রয়েছে হারাধন বুড়ো, বছর 65 বুড়ো। গ্রামেই তার বসবাস। আজ থেকে 10 বছর আগে তার একমাত্র ছেলে ভবেশ তাকে গ্রামের এই বৃদ্ধাশ্রমে অনেকটা গচ্ছিতই করে গিয়েছিল। বৃদ্ধের জমানো যাবতীয় টাকা পয়সা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি সব বেচে বর্তে যা হয়েছিল সব তুলে দিয়েছিল বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষের কাছে, যাতে কোনোদিন আর, অন্তত বৃদ্ধ বেঁচে থাকা কালীন, কেউ খোঁজ না করে। ভবেশও সেই যে রেখে গেছে তার বাপকে, আজ অব্দি খোঁজ খবর করেনি। বৃদ্ধ নাকি একসময় গ্রামের পুরোহিত ছিল। ছেলের কাছে চলে গিয়েছিল যখন তখন বৃদ্ধর বয়স এই 40-45 মতো হবে। ছেলে তখন বিয়ে করে বউ নিয়ে শহরে সেটেল হয়ে গিয়েছে। হঠাৎ করে আবার
ছেলের কাছে থাকতে থাকতে ছেলে যে পুরোপুরি কেন দিয়ে গেল বৃদ্ধাশ্রমে তা নিয়ে গ্রামের লোকের মাথা ব্যথার শেষ নেই তা বলবো না। সবাই তো বলে ববে শত বড় চাকরি করে, অমন ছেলে রেখে কি লাভ, যে কিনা বুড়ো বয়সে বাপকে দেখে না। আমার ছেলেকে দেখো ঠিকই, বিয়ে করে বউ নিয়ে আমার কাছেই রয়েছে, বৌমা দিন রাত আমার সেবা শুশ্রূষা করছে। কেউ কেউ আবার বলেন একদিক দেখলে তো হবে না দাদা, সব দিক দিয়েই বিচার করতে হবে। বৃদ্ধ তো গ্রামের ঠাকুর মশাই ছিল এক সময়, যখন আর ওইসব করতে পারতো না তখন ছেলের কাছে গেল। ছেলে আবার কেন দিয়ে গেল এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। রাখো দেখি কারণ। বাপের যতদিন গতর ছিল ছেলে খাটিয়ে পড়িয়ে নিয়েছে, হয়তো বাজারটা করা, এই পায়খানা বাথরুম পরিষ্কার করা, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এগুলো তো বাড়ির বুড়োদেরই কাজ হয় নাকি? বাপ আর পারে না। নে থাক, এবার তোর গ্রামেই পচে মর। গায়ে গামছাটা জড়িয়ে বাইরে বেরিয়ে এসে পাশেই পড়ে থাকা শুকনো একটা বড় কাঠ নিয়ে রীতিমতো তাড়া করতে শুরু করেছে বছর 22-এর সেই তরুণী কিশোরীবালা। দাঁড়া দাঁড়া, আজ তোর হাড় মাসে এক করে ছাড়বো। বৃদ্ধ রুদ্ধশ্বাসে দৌড়ে চলেছে। গলার মাফলারটা তার গলাতে এমনভাবে পেঁচিয়ে গিয়েছে যেন এই বুঝি সেটাতেই ফাঁস লেগে তার দমটা বেরিয়ে যায়। ওদিকে কিশোরীবালার শরীরে যে স্বল্প বসন, তাতে তার কোনো হুঁশ নেই। ও কিশোরী, কোথায় ছুটলি অমন করে? গ্রামের খেতেই কাজ করছিলেন অনেকগুলো মায়ে ঝিয়ে। তাদের চিৎকারে কিশোরী হাঁপাতে হাঁপাতে বলে, দেখো না জ্যাঠাইমা, বুড়ো মিনসেটা আবার সেই বাথরুমে গেছে, আমাকে দেখছি। এই বুড়োর একটা হেলদোল করতেই হবে দেখছি। অবশ্য কাকে বলবে তুমি? যখনই বলবে বুড়ো এমন মুখটা করবে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কিশোরী তারপর সেই বাথরুমে ফিরে যায়। তার ভেজা জামা কাপড় গায়ে জড়িয়ে রাগান্বিত দৃষ্টিতে এসে এগিয়ে যাচ্ছে তার বাড়ির দিকে। না, এই বৃদ্ধকে আজ একটা শাস্তি দিতেই হবে। কিশোরীর কথায় এবং গ্রামে আর 5 জন মায়ে ঝিয়ে যারা অমন অবস্থায় সত্যি সত্যিই দেখতে পেয়েছে, তাদের উপস্থিতিতেই সভা বসল। ভবেশকে প্রায় দিনই ফোন করা হয়, কিন্তু তার কাজের চাপ এতই, সে ফোন রিসিভ তো দূরের কথা, খোঁজ করে না পাল্টা ফোন করেও। তা কি ব্যাপার, কিশোরীবালা আজ আবার আপনার নামে নালিশ করলো? তা আপনার বয়সটা তো কম হলো না, বছর 65 পেরিয়ে গিয়েছেন, বোধহয় আরো বেশি। কি হে, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, ওনার আবার বার্থ সার্টিফিকেট আছে নাকি? আর একজন বলে উঠলেন। বৃদ্ধ কাচুমাচু হয়ে মধ্যমণি হয়ে একটা মোড়ায় বসে। চারিদিকে মায়ে পোয়েরা দাঁড়িয়ে রয়েছে। কতগুলো বৌঝি নাকের মধ্যে শাড়ির আঁচলটা দিয়ে মুখ ঢেকে বলছে, ঢেম না, রস একেবারে জোরে পড়ে, দাও না এমন একটা কিছু দাও যাতে বুড়োর রস একেবারে নিংড়ে যায়। কিশোরীকে জিজ্ঞেস করলেন চেয়ারে বসে থাকা প্রবীণ ব্যক্তি। কি ব্যাপার কিশোরীবালা, তোমার সাথে কি হয়েছে একটু আদ্যপান্ত করে বলো তো। কি আর বলবো, আমি সকালবেলা রোজই স্নান করতে যাই, পুকুর পাড় থেকে সব জল নিয়ে গিয়েছি। এমনিতেই পুকুরে খোলা জায়গায় স্নান করতে আমার ভালো লাগে না। আপনার দয়ায় ওখানে একটা বাথরুম হয়েছে, সেখানেই করছিলাম। জানেন, এই নিয়ে 7 দিন আমি লক্ষ্য করেছি, ওটা ওই বুড়োরই চোখ। গ্রামের আর কারো ওরম ঢেলা মারা চোখ নেই। শয়তান বিড়াল কোথাকার, আগের জন্মে চুপচুপ করে দুধ খেত মনে হয়। কথাটা শোনার সাথে সাথেই আর 5 জন হো হো করে হেসে ওঠে। কি হচ্ছে, সবাই চুপ করো। কি ব্যাপার হারাধন বাবু, আপনার নামে এইসব শুনলে তো এবার তো মনে হচ্ছে আপনাকে বৃদ্ধাশ্রম থেকেও বিতাড়িত করতে হবে। আপনার ছেলে পেশাদার একজন উকিল মানুষ, আইন নিয়ে তার কারবার। আপনাকে এখানে পুরোপুরি রেখে যাওয়ার পেছনেও তো এখন মনে হচ্ছে তার কোনো দোষ নেই, আপনারই কোনো কুকর্ম। হ্যাঁ হ্যাঁ, ওই ঢ্যামনার কুকর্মই আছে। আমার স্বামী দিন 15 বার বাড়ি ফিরেছে। সেই দিন রাতে প্রায় 10টা মতো বাজে বলল, ওগো খেতে দাও, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, সকালে ট্রেন ধরে আবার আমায় শহরে যেতে হবে। আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। বোঝেনি তো,
দিন 15 পর স্বামী বাড়ি এসেছে, সংসারের কত কথা থাকে। তাছাড়া তাছাড়া বল, আদর্শ ভাগ্য। হাই, আমি তাই বলেছি? এটা কি মস্করা করার জায়গা? প্রবীণ ব্যক্তিরা বসে রয়েছে, এসব কি আলোচনা করছো তোমরা? মাফ করবেন দা ঠাকুর, তবে সত্যি কথাই বলছি। সেদিন হঠাৎ করে জানলার দিকে চোখ পড়তে আমার বুকের ভেতরে সব যেন হাতে চলে এলো গো হৃৎপিণ্ড। আমি ভয় পেয়ে গিয়েছি, আমার দুঃখকানি আর কমে না। বর বলে, কি হলো, হঠাৎ তো ভয় পাচ্ছ কেন? আমি সেই পুরুষকে কি করে বোঝাই যে আমি জানলার দিকে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি? আর ওই চোখ দুটো, ও আমি জন্মে ভুলবো না। কি ব্যাপার হারাধন বাবু, এসব কি শুনছি? এরা তো সব আপনার বৌমার বয়সী, মেয়ের তুল্য। আর এই যে কিশোরীবালা, সে তো আপনার নাতনির বয়সী। আপনি এসব? ছি 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 ছি। এই কে আছিস? ভবেশকে একটা ফোন কর। ভবেশকে ফোন করা হলো, কিন্তু সে তো ব্যস্ত মানুষ, ফোন রিসিভ করে না। তবে সেই দিন রিসিভ হলো। হ্যালো, নমস্কার, আমি সোনারপুর গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। তুমি ভবেশ তো? হ্যাঁ, আমি ভবেশ কথা বলছি। আপনি? আমি এই গ্রামের বলতে পারো আর 5 জন প্রবীণ ব্যক্তি, সবাই মিলে সালিশি বসাই। পঞ্চায়েতের মেম্বারও এখানে আছে। ও আচ্ছা আচ্ছা, বলুন বলুন, কি দরকার বলুন। হ্যাঁ, তুমি হয়তো আমাকে দেখেছো, কিন্তু আমার নামটা জানো না। তোমার বাবা হারাধন বাবুকে অনেকদিন হলো তুমি রেখে গেছো বৃদ্ধাশ্রমে। না, টাকা পয়সার ব্যাপার নিয়ে কোনো রকম অভিযোগ আমার নেই, কারণ কর্তৃপক্ষ বলেছে তুমি অনেকটাই দিয়েছো। কথা হচ্ছে ওনার চরিত্র, ওনাকে যে এখানে রাখা যাচ্ছে না বাবা। তুমি এক কাজ করো, এখানকার মেম্বারের সাথে যোগাযোগ করে পাওনা টাকা যদি নগদ কিছু থাকে সব নিয়ে ওনাকে শহরের কোনো আশ্রমে রেখে দিয়ে এসো। ওনার চরিত্রে বড্ড দোষ। ভবেশ চুপ করে তার সামনে বসে থাকা স্ত্রীর দিকে তাকায়। রমাও একটা অফিসে কাজ করে, ওদের ছেলেটা অনেকটাই ছোট। বাড়ির সমস্ত দায়িত্ব কাজের লোকের ওপরই থাকে, রান্না বান্না, বাসন ধোয়া, জামা কাপড় কাচা, এমনকি বাবনের দায়িত্বটা পর্যন্ত। বাবনকে খাইয়ে দিচ্ছিল মাসিটা, আর রমা রেডি হচ্ছিল নিজেও। কি গো, মুখটা ওরম মাংস করলে কেন? কি হয়েছে? বলছি, আমি দেখছি কি করা যায়, দেখছি বুঝি না। এখান থেকে তোমার বাবাকে নিয়ে যাও, না হলে গ্রামের মহিলারা আর পুরুষরা সবাই ওনার ব্যবহারে অত্যন্ত খেয়ে পেয়ে উঠেছে। এরপরে তো বিপদ হয়ে যাবে, তাই না? ভবেশ ফোনটা রেখে দিতেই রমা জিজ্ঞেস করলো, কি গো, কি হয়েছে? উত্তর দিচ্ছ না। আর কি হবে, এই লোকটাকে নিয়ে যে আমি কি করি। যদি বিষ থাকতো না, নিজের হাতে নিজের বাপকে খাইয়ে দিয়ে আসতাম। জাস্ট বিরক্ত লাগে, আর ভালো লাগে না। আবার কি করেছে উনি? কি আর করবে, গ্রামের মহিলাদের অব্দি টিকতে দিচ্ছে না। জানি না। আরে জিজ্ঞাসা তো করো কি হয়েছে। আর কি হবে, আবার কোনো বাথরুম থেকে ফকফকর মেরেছে হয়তো, কেউ না কেউ দেখে ফেলেছে। আমার বাপের স্বভাব চরিত্র আমি জানবো না? ছেলেকে খাইয়ে দিচ্ছিল যে মাসি, উনি বললেন, ইস, জ্যাঠামশাই এখন অমন করছে। এ বাবা। থাক থাক, এইসব কথা যেন ও 5 কান না হয়। না না, 5 কান আর কি করবো দাদা, এই ফ্ল্যাটের সবাই জানে জ্যাঠামশাইয়ের কীর্তি। তা বলি, উনি এমন কি করে হলেন? আমারও তো খুব খারাপ লেগেছিল সেই দিন ওনাকে ওরকম করে বলতে। আমি সবে বৌদির জামা কাপড়গুলো কেচে একটু বাথরুমে গিয়েছি, দরজাটা ভেতর থেকে বন্ধ করিনি। আমি জানি তোমরা কেউ ঘরে নেই, উনি বয়স্ক মানুষ, উনি মরতে কেন এই বাথরুমে আসবে? ওনার ঘরের তো বাথরুম আছে। ও বাবা, দরজা খুলে দেখি, হায় হায়, উনি আমাকে দেখছেন। ছি ছি ছি, আপনারা কেউ বাড়ি ছিলেন না বৌদি, তাই তো আমার চিৎকার চেঁচামেচিতে আর 5 জন ফ্ল্যাটের মেম্বার ছুটে এলো, আর বুড়োকে দিল একেবারে। থাক থাক, ওইসব প্রসঙ্গ তো আমি তুলছি না। তোমার খাওয়ানো হয়ে গিয়েছে? বাবান, খেয়েছো? হ্যাঁ বাপি। চলো স্কুলে চলো। আমি দাদুর কাছে যাব। চুপ করে চলো। ছেলেকে বকছো কেন? তোমার বাপের চরিত্র যা,
তাতে কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় আমিও নেই। না হলে ছেলে আর বৌমার বেডরুমে কেউ উকি দেয়? অসহ্য। কথা বলে রমা উঠে পড়ে। সে আধুনিকা। স্বামীকে বলল, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, তুমি আর একটা গাড়ি নিয়ে বাবনকে স্কুলে পৌঁছে দাও। তুমি আজকে কোর্টে যাবে? আর কোর্ট কি করব বুঝতে পারছি না। আমি নিজে লোকের বিচার করি, হ্যাঁ, আর আমার বিচার কে করবে কে জানে। বেশ বিরক্তের সহিত কথাটা ভবেশ বলে। তারপর গাড়ি করে তিনজনই বেরিয়ে যায়। কাজের লোক বাড়িতে সবটাই সামলে নেবে। কিন্তু সে ঘর থেকে বেরিয়ে, ও দিদি শুনেছ, বুড়োটা আবার পাগল হয়েছে। কোন বুড়োটা? আরে ওই যে আমাদের দাদা বাবুর বাবা, যাকে তোমরা উদম ঝাড় দিলে, সেই যে বাথরুমে উকি মারছিল। ও তাই বল, কি করেছে সেই বুড়োটা? কি জানি, কোথায় রেখে এসেছে সে তো বলতে পারবো না। সকালে একটা ফোন এসেছিল, তাতেই বুঝলাম দাদার মাথা চড়ে গিয়েছে বিরাট রাগে। রীতিমতো কিস্তি কেউর করছিল তো। এদিকে ভবেশ কিন্তু তার বাবাকে গালমন্দও করেনি, কিছুই না। তবে হ্যাঁ, একটা অসহ্য বোধ প্রকাশ্যে অবশ্যই করেছে। বলি, তুমি কি কিছু জানো গো দিদি? আমি বলতে পারবো না। লোকটা তো আজীবন ওই গ্রামেই থাকতো। ভবেশ ফ্ল্যাট কেনার পর থেকে ওর সাথে আমার পরিচয়। তারপরে ওরা ধুমধাম করে বিয়ে থা করলো। বাচ্চাটা হওয়ার পরে লোকটিকে নিয়ে এসেছিল, ছিল বেশ কয়েক বছর। ও হাবভাবে কিন্তু কিছুই বুঝিনি। তবে এটা বুঝতাম, ওনার পুজো আচ্ছা করতে খুব ভালো লাগে। এইখানকার যে শিব মন্দিরটা, ওখানের দুবেলার দায়িত্ব উনি কাঁধ পেতে নিয়েছিলেন। সেই লোকের চরিত্র যে এমন, এ তো আমি ভাবতেও পারি না। ওইদিকে কিশোরী বালার কথাতে অতিষ্ঠ হয়ে গ্রামের আর 5 জন রীতিমতো শাসানি মেরে যাচ্ছে হারাধন বাবুকে। উনি চুপ করে বসে রয়েছেন ওনার নির্দিষ্ট করা ঘরটায়। প্রবীণ ব্যক্তিরা এসে ওনাকে বলে গেছেন, দেখুন, আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনার ছেলে আপনাকে এখানে রেখে গিয়েছে আমাদের এখন মনে হয় আপনার চরিত্রের জন্যই। আপনি দয়া করে নিজেকে একটু সামলে রাখবেন, না হলে। বৃদ্ধ হারাধন বাবু এই প্রথমবার মুখ খুললেন। আমি তো ভালোর জন্য দেখতে চাই। ভালোর জন্য দেখতে চান মানে? বাথরুমের ভেতরে কে ভালোর জন্য দেখতে যায় মশাই? আপনি কি আষাঢ়ে গল্প ফেলেছেন? এ লোকের তো মাথার ব্যামো আছে দেখছি। একে সাইকো দেখাও, সাইকো। প্রবীণ ব্যক্তিরা রীতিমতো রাগান্বিত কণ্ঠে বেশ উত্তেজিত হয়ে বললেন। বৃদ্ধ হারাধন বাবু চুপ করে গুটিসুটি মেরে বসে রয়েছেন, গায়ে একটা চাদর জড়ানো। কি চেহারা ছিল ওনার, একেবারে বাঘের মতো। আর এখন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এখানে খাওয়া দাওয়া ঠিকঠাক পেলেও ওনার মুখে রোচে না। সবসময় এর বাথরুম আর ওর বাথরুমে উকি ঝুঁকি মেরে যাওয়াটা ওনার কেমন একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। দেখুন, এরপরেও যদি আপনি না শুধরান, তাহলে আপনাকে গণধোলাই থেকে আমি অন্তত বাঁচাতে পারবো না, এই আমি বলে দিলুম। এই বলে সেই প্রবীণ ব্যক্তি বেরিয়ে গেলেন। হারাধন বাবু তখনও চুপ করে। দুপুর গড়াতেই, এই যে আপনার থালা রইল। দত্ত সব উজবুক এসে জুটেছে, আমারই যত কাঁচাতে হয়, ভাল লাগে না। কাজের লোকটি ঝাঁঝি মেরে বেরিয়ে গেল। সবাই যখন গালমন্দ করছে, তখন কাজের লোকটিও আর ঝাঁটা লাথি মারতে বাকি রাখে কেন? সুযোগে সদ্ব্যবহার করতে সবাই পারে। হারাধন বাবু চুপ করে ভাতের থালাটা আগিয়ে নিয়ে একবার দেখলেন, তাতে সবজি, ডাল, মাছ, ভাজা সব আছে। আবার দূরে সরিয়ে দিয়ে জানলার দিকে তাকিয়ে চুপ করে বসে রইলেন। চোখ থেকে টপ টপ করে ওনার জল পড়ছে। বিকেলের সূর্যটা আজ বেশ নরম। বৃদ্ধাশ্রমের সামনে বাগানে বকুল গাছের নিচে বসে আছেন বৃদ্ধ ঠাকুর মশাই হারাধন বাবু। শ্যামল চা নিয়ে এলো। ঠাকুর মশাই, আপনার চা। আজ মিষ্টি একটু কম, ডাক্তারের নির্দেশ, মনে আছে তো? হ্যাঁ রে, আর মিষ্টি খেলে এই বুড়ো শরীরটা কি ঝামেলায় পড়বে? তোর হাতের চাই তো আমার ওষুধ রে শ্যামল। শ্যামল হাসে। ঠাকুর মশাই চায়ের প্রতি এই টান সে বহুদিন ধরেই দেখছে। আশ্রমের সবাই ঠাকুর মশাইকে ভীষণ ভালোবাসত, কারণ তার কথায় মিষ্টি ঝরে পড়ে। কিন্তু ইদানিং তার নামে এত পরিমাণে অভিযোগ আসে,
চায়ের কাপ হাতে নিয়ে অল্প অল্প চুমুক দিতেই কেমন যেন অতীতে হারিয়ে গেলেন তিনি। আগে ছিলেন বড় মন্দিরের পুরোহিত, গ্রামের ছোট বড় সব কাজেই তার হাত থাকত। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই যেন কেমন করে বদলে যায়। ঠাকুর মশাই, একটু সময় হবে? বৃদ্ধাশ্রমের নতুন একটি মেয়ে। সে বলল, হ্যাঁ, বস, কি জানতে চাস? সবাই বলে আপনি নাকি বড় মন্দিরের পুরোহিত ছিলেন। এখানে কি করে এলেন ঠাকুর মশাই? সকালবেলা যখন গ্রামের প্রধান এসে আপনাকে অমন করে বকল, আমার ইচ্ছে করছিল, কিন্তু ঠাকুর মশাই নীরব হলেন। ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমার নাম হারাধন। আগে ছিলাম বর্ধমানের শিব মন্দিরের পুরোহিত। তারপর ছেলে, বউ, নাতি সবাইকে নিয়ে এই সুখে। কিন্তু বিধিবাম, ছেলের চাকরির প্রয়োজনে আমায় চলে যেতে হলো শহরে। প্রথমে বললাম যাব না, মন্দির ছেড়ে কোথাও যাব না। কিন্তু তারাও যে আর ফিরে আসবে না, এইটা তো আমায় বলেনি। একদিন মন্দিরের নতুন ট্রাস্টিরা এসে আমাকে বলল চলে যেতে। আমিও তখন চলে গেলাম ওদের সাথে। আর আপনার ছেলে পেলে? ওরা ব্যস্ত মানুষ, বাবাকে বোধহয় ভুলেই গিয়েছিল। আমিও নিজেকে ভগবানের হাতেই সঁপে দিয়েছিলাম। বৃদ্ধাশ্রমের বারান্দায় রাত নেমে এসেছে। মেয়েটি বলল, তার মানে ওরা আপনাকে সেই ট্রাস্টি যেখানে মন্দির হয়েছিল সেইখান থেকে শহরে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, ওরা জানতে পেরেছিল আমার পৈতৃক সম্পত্তি যা আছে তা কোটি টাকার ওপরে। বিক্রি বাচ্চা করে কয়েক লাখ টাকা এখানে জমা দিয়ে আমাকে রেখে যায়, আর নিয়ে যায় না। কিন্তু আপনার নামে যে অভিযোগগুলো হয়, আপনি নাকি আমার স্ত্রী অরুণা বিস্তর সুন্দরী ছিল জানিস। একমাত্র ছেলেকে বুকের মাঝে আগলে রেখে বড় করেছিল। কিছুই তো চাইনি জীবনে আমি, একটা সুখী স্বাভাবিক সংসার চেয়েছিলাম। কিন্তু কিন্তু কি ঠাকুর মশাই? রাত হয়েছে, এখানে খাওয়া দাওয়া করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো। কথাটা পেছন থেকে আসতেই কেঁপে উঠল রজনী, যে এতক্ষণ ধরে ঠাকুর মশাইয়ের গল্প শোনার জন্য চুপ করে বসেছিল। আমি এখন আসি, নাহলে আমাকে আবার বকাবকি দেবে। হ্যাঁ, তুই এখন যা, আর বেশিক্ষণ বসিস না, এরপরে সত্যিই তোকে বকাবকি দেবে। চুপ করে আবার বসে রইলেন হারাধন বাবু। রজনী যেতে যেতে পেছন ঘুরে একবার তাকালো। পরের দিন সকালবেলা আবার, আজ কিশোরীবালা নয়, আজ অন্য একজনের বাথরুমে। তবে এইবার পাড়ার লোক সত্যি সত্যি খোঁজেছে। গ্রামের ইয়ং ছেলেপেলেরা আজকে জমির কাছে চুপ করে দাঁড়িয়েছিল। জানতো সবাই বাঁশবাগানের বাথরুমের কাছে এই বুড়ো ঠিক যাবে। যেই দেখেছে অমনি, এই ধর বাটাকে, ধর, আজকে কেলিয়ে পিঠের ছাল তুলে দেব, এই বলে সবাই মিলে চেপে ধরে। বেশ কয়েকটা ঘাও পড়ে ওনার শরীরে। বাথরুমের ভেতরে সেই দিন রজনী ছিল। ছি দাদু, ছি, আমি তোমাকে ভরসা করেছিলাম, আর তুমি। শোন শোন আর শোন। মাথার পেছনে একটা লাঠির বাড়ি পড়তেই কলগলিয়ে রক্ত ভেসে যায় মাটিতে। ছেলেপেলে ছুট লাগায় দেদার। কে মেরেছে সেটা পরের কথা, মেরে তো নিয়েছে শরীরের রাগ মেটানোর জন্য। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। যারা সেই দিন সভায় ছিলেন তারা প্রত্যেকেই উপস্থিত। বললেন, কিরম বুঝলেন? ফেটেছে, ব্যান্ডেজ করে দিয়ে যাচ্ছি। তবে এই বয়সে এতটা রক্ত ঝরা, বাড়ির লোককে খবর দিয়েছেন? হার বাড়ির লোক, ফোন তো করেছিলাম, কারো আসার নাম গন্ধ নেই। কে নেবে মশাই এই চরিত্রহীন বুড়োটাকে বলুন তো? জাস্ট একটা অসহ্যকর জিনিস। চরিত্রহীন? এটা হারাধন বাবু না? হ্যাঁ, আপনি চেনেন হারাধন দা? কেমন লাগছে এখন? হারাধন বাবু চোখ দুটো খুলে তাকানোর চেষ্টা করলেন, চেনার চেষ্টা করলেন সামনে ডাক্তারদের বেশে বসে থাকা এই ব্যক্তিটিকে। চিনতে পারছেন? আমি বিজন মুখার্জি।
ওই যে আমাদের গ্রাম, পুরোহিত, আপনি, আমাদের চায়ের আড্ডা, মনে পড়ে? বিজন! এই তো, চিনতে পেরেছেন তাহলে? তা ছেলে পেলে, নাতি কেমন আছে? মুখে হাসি ফুটলো হারাধন বাবুর। কপাল বেয়ে যে রক্ত পড়েছিল সেই জায়গাটা শুকিয়ে গিয়েছে। একটা মাছি ভ্যান ভ্যান করছে সেখানে। গায়ের পোশাক থেকে শুরু করে লেপের ওয়াটটা পর্যন্ত নোংরা। তা আপনারা কত টাকা করে পান এখানে এক একজন বৃদ্ধ মানুষের সেবা যত্ন করার পেছনে? এত নোংরা কেন লোকটা? ওনার পোশাক আশাক, এই যে বিছানার চাদর, জানেন উনি কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একজন মানুষ? বৌদি তো ওনাকে চোখের আড়াল পর্যন্ত করতেন না। হঠাৎ করে বৌদিও মরে গেল, আর উনিও মতিভ্রম হয়ে মরলেন। বৌদি মারা গেল, মতিভ্রম মানে? কারো সম্পর্কে বিস্তরে না জেনে তার সম্পর্কে বাজে মন্তব্য করতে আমি একদম পছন্দ করি না, আর যে করে তাকেও পছন্দ করি না। এইবার গ্রামের প্রবীণ ব্যক্তি যিনি সেই দিন সভায় ছিলেন তিনি একটু ইতস্তত বোধ করলেন। মাথা নিচু করে বললেন, দেখুন, উনি যা করছেন তাতে ওনার প্রতি যতটুকু সম্মান আমার ছিল সবটুকুই ধূলিসাৎ হয়ে গিয়েছে। কিন্তু তার পেছনের কারণটা তো আপনি জানার চেষ্টা করেননি। জানতে হবে তো। বৌদির সাথে ওনার সম্পর্কটা ছিল লায়লা মাজনুর মতো। একে অপরকে ছেড়ে কেউ কোনোদিন থাকতে পারত না। কিন্তু হঠাৎ করে বৌদি একদিন জানায় হারাধন বাবুকে। তখন ভবেশ অনেকটাই ছোট। শুনছো, আমাকে না কদিনের জন্য বাপের বাড়ি যেতে হবে। কেন হঠাৎ? এই তো কিছুদিন আগেই তো ঘুরে এলাম সবাই মিলে। হ্যাঁ, কিন্তু মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে। বাবা লিখেছে চিঠিতে, পারলে কটা দিন একটু থেকে আসতে। ও, তা আমরা? তোমাদের যেতে হবে না, একে এখন পুজোর সময়, তোমার এখন কত কাজ। তারপরে বাবু ওখানে গিয়ে ভালো থাকে না। দেখোই তো আমার বর্দা আর মেজদার, ওদের ঘরের বউগুলো কেমন যেন দূর দূর ছাই ছাই করে। আমি যাচ্ছি যতদিন আমার মা বাবা বেঁচে থাকবে ততদিনই বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখতে। তারপরে বর্দা মেজদা ওরা কেউ আমাকে দেখবেও না, খোঁজও নেবে না। তাহলে যাচ্ছ কেন? আমি বরং তোমাকে একবেলার জন্য নিয়ে যাই, মাকে দুজনে দেখে চলে আসি। এক কাজ করলে তো হয়, আমাদের ঘর তো ফাঁকা আছে, মাকে এখানে আনলেই তো হয়। পাগল নাকি? আমার মা বাবা এখানে এসে থাকবেই না। বিয়ের পরে আজ পর্যন্ত আমার বাড়ির এক গ্লাস জল পান করে দেখেনি। তুমি চিন্তা করো না, বাবুকে বুঝিয়েছি, সে বন্ধু বান্ধবের সঙ্গে থাকতে পারলেই খুশি। আর তুমি যখন পুজো করবে সঙ্গে করে নিয়ে যেও। কিন্তু আমি বলছি। আহা, এতে কিন্তু কিন্তু করার কি আছে? যাব বাপের বাড়ি। বাবা, এমন করছো যেন আমার গায়ে এখনো নতুন গন্ধ লেগে আছে। মরে যাই আর কি। তারপর জিজ্ঞেস করলেন সেই প্রবীণ ব্যক্তি ডাক্তার বিজন বাবুর দিকে তাকিয়ে। বিজন বাবু ততক্ষণে হারাধন বাবুর গায়ের ওপরে লেপটা দিয়ে বললেন, আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, আমি পেইন কিলার দিয়ে দিয়েছি, ভালো লাগবে। আর ওভাবে বাথরুমে উকি দেবেন না। বৌদির যা হয়েছিল আর কারো সেটা হবে না। আমরা তো জানি পুরো ব্যাপারটা নাকি। হারাধন বাবুর চোখের কোণা থেকে জলটা গড়িয়ে পড়ল ওই নোংরা বালিশের ওয়ারের ওপর। চোখ দুটো বন্ধ হয়ে গেল। সত্যিই বোধহয় ঘুম পাচ্ছে। স্যালাইন চলছে। ডাক্তার বললেন মানুষটার দেখাশোনা করবেন। ছেলে তো বিস্তর টাকা দিয়ে গেছে আপনাদের কাছে, এতটাই টাকা যে উনি বেঁচে থাকতেও খেয়ে যেতে পারবেন না। মরার পরে সেই টাকা আপনারা কি করবেন আপনারাই জানেন। দেখুন, আমাদেরকে এভাবে বলবেন না। আর যাই হোক, আমরাও মানুষ, সেই মনুষ্যত্ব তো দেখতেই পাচ্ছি। আশ্রমের মানুষগুলোকে দূর দূর ছাই ছাই আপনারাও কিন্তু কম করেন না। কেমন এক পরিবার ছেড়ে এরা এখানে আসে একটু আশ্রয়ের খোঁজে, আর আপনারাও। ছাড়ুন সেসব কথা, আমি এখন যাই। কিন্তু গল্পটা যে বললেন না, গল্প? আপনার গল্প মনে হচ্ছে মশাই? এটা একটা বাস্তব ঘটনা। এরপরে যখন ওনার স্ত্রী আর সশরীরে ফিরে এলো না, তখন মানেটা জলের মতো পরিষ্কার। বৌদি গিয়েছিল বাপের বাড়িতে। দিন 7 পরে হারাধন বাবুর কাছে চিঠি এলো, বৌদি মারা গেছে। শুধু মারা গেছে না, বৌদির শরীর দাহও করা হয়ে গিয়েছে। এবার বলুন, আপনার কাছে এরকম খবর এলে আপনার পরিবারের কাছের কেউ, যদি সেটা স্ত্রী হয়, আপনার কিরকম হবে? কেঁপে ওঠার মতো অবস্থা হলো।
যে কজন দাঁড়িয়েছিল তাদের প্রত্যেকের, মানে বিজনবাবু আপনি, হ্যাঁ, মানুষটা একটা মারাত্মক ট্রমার মধ্যে দিয়ে রয়েছে। আর এই বাথরুমেই ওনার যত ভয়। মানে মানে অরুণা বৌদি বাথরুমে নাকি আত্মহত্যা করেছিল। স্নান করতে গিয়ে স্নানের কাপড় গলায় জড়িয়ে ঝুলে পড়েছিল। বাথরুমটা আগে ছিল কাঁচা, পরে ছাদ দেওয়া পাকা বাথরুম হয়। আজ অব্দি কখনো শুনেছেন বাথরুমের মাথার ওপরে ফ্যান ঝোলানোর মতো শিক থাকে? মানুষটা ঝুলে আত্মহত্যা করবে কি করে, তাও আবার বাথরুমে? মানে হ্যাঁ, এই জন্যই অল্প বয়সী যারাই বাথরুমের দিকে যাক না কেন, ওনার চোখে পড়লেই উনি দেখতে থাকেন কি হয়েছিল, কিভাবে মরেছিল, নাকি মারা হয়েছিল। এ তো বোঝাই যাচ্ছে, এ তো খুন। হ্যাঁ, অরুণা বৌদির সাথে হয়তো এটা হয়েছিল বলে আমাদের অনুমান। পরবর্তীতে হারাধনবাবু তার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনো রকম কেস খামারি করেননি, কারণ শাশুড়ি আর শ্বশুর মেয়ের মৃত্যুর পর মৃত্যুশয্যার সাথেই ছিলেন মাত্র 6 মাস, তারপর তারাও মরে যান। এরপরে বর্দা মেজদার সাথে কোনো রকম সম্পর্ক ওনার নেই। হয়তো জমি বাড়ি বেচাকেনা নিয়েই অশান্তি বেড়েছিল। অরুণা চেয়েছিল তার মা বাবাকে নিজের কাছে এনে রাখতে, অন্তত মা বাবার সম্পত্তিটুকু তার নিজের করে বা বেচে দিয়ে আসতে। বর্দা আর মেজদা হয়তো সেটা করতে দেয়নি। কাজেই বাথরুমের চারপাশে তালপাতার বেড়া, মাটির দেওয়ালে শ্যাওলা জমে গেছে, টিনের ছাদের ফাঁক দিয়ে একটা সাদা আলো ঢুকে পড়েছে। গভীর রাত, গ্রামের পথঘাট নিস্তব্ধ, দূরে কেবল পেঁচা ডাকছে। ধীরে ধীরে বাথরুমে ঢোকে অরুণা। দরজার কাঠের আড়াটা ভেতর থেকে আটকে দেয়। সারাদিনের ক্লান্তি ধুয়ে ফেলার জন্য সে জল নিয়ে এসেছে। গায়ের রোম খুব খাড়া হয়ে ওঠে, এক অদ্ভুত অনুভূতি, যেন শরীরটা শান্ত করে দিচ্ছে কেউ। বাড়িতে যা অশান্তি আজকে হলো। একা একা বিড়বিড় করতে করতে অরুণা বলে, আমি কালকেই বাবা মাকে নিয়ে যাব, লাগবে না তোর সম্পত্তি। বদমাস, আমার বাবা মা কিভাবে যে এদের জন্ম দিয়েছে ভালো লাগে না। ফিরে তাকায় সে। বাথরুমের কোণার অন্ধকারে কিছু একটা যেন নড়ে উঠল। একটা শ্বাসরোধী নীরবতার মধ্যে হঠাৎ পেছন থেকে একটা শক্তিশালী হাত চেপে ধরে অরুণার মুখটা। ছটফট করে অরুণা। বন্য পশুর মতো শক্তিশালী সে আক্রমণকারী তাকে ঠেলে ফেলে দেয় মাটির দরজার ভেজা ফ্লোরে। ঠান্ডা মাটির সঙ্গে তার গরম শরীরের সংঘর্ষ, আর সঙ্গে সঙ্গে একটা জ্বলন্ত ছুরি এসে তার ত্বক চিরে ফেলে দেয়ালের দিকে রক্তের ছিটে পড়ে যায়। অরুণার শরীরটা মোচড়াতে থাকে, তার চোখ বিস্ফারিত। মুখ থেকে আধো গলায় বেরিয়ে আসে গুমড়ে ওঠা কয়েকটা শব্দ, কিন্তু বাইরে কেউ নেই, কেউ শুনছে না। একের পর এক ছুরির কোপ তার ত্বক পাঁজর সব কেটে ফেটে যাচ্ছে। রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে, জলের সঙ্গে মিশে লাল হয়ে যাচ্ছে। তার হাত শেষবারের মতো শূন্যে কাঁপতে থাকে। নখ আঁচড়ে দেয়াল ঘষে একটা চাপা গোঙানি শুনতে পাওয়া যায়। তারপর ধীরে ধীরে থেমে যায় সব। বাথরুমের ভেতরে শুধু একটা নিথর রক্তাক্ত দেহ পড়ে। খোলা দরজার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকে শূন্য চোখে তাকিয়ে রয়েছে। অরুণার শরীরের ওপরে এক টুকরো চাঁদের আলো। কিছুক্ষণের মধ্যেই গাড়ি করে কতগুলো লোক চলে এলো। সঙ্গে সঙ্গে অরুণাকে তুলে নিয়ে গেল, এবং বডিটা পোড়াতে সময় লাগলো না তাদের। অরুণা, অরুণা! মাঝরাতে ঘুমটা ভেঙে যায় হারাধন বাবুর। অরুণার মৃত্যুর পর থেকে এইভাবেই মাঝে মধ্যেই উনি যেন স্বপ্নে কি সব দেখতে পান। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 3:30 বাজে। একটু পরই ভোরের আলো হবে। মাথাটা যন্ত্রণা করছে প্রচন্ড পরিমাণে। মনে আজকে খুব ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে, নাতিটাকেও। ওরা তো আর আসবে না। হঠাৎ করে কানে এলো, হাতে বালতি নিয়ে, ভেতরে মগ নিয়ে ছলাৎ ছলাৎ জলের শব্দে কেউ যেন বাথরুমের দিকে যাচ্ছে। কে কে যাচ্ছে? ওকে আবার সাবধান করতে হবে। ওকে বলতে হবে বাথরুমের ভেতরে কেউ হয়তো ঢুকে আছে ওকে মারার জন্য। ওকে ওকে সাবধান করতে হবে। যাই যাই, আমি যাই, আমি যাই। কেউ আটকে রাখতে পারল না হারাধন বাবুকে। উনি খোঁড়াতে খোঁড়াতেই বেরিয়ে গেলেন
আবার বাথরুমের দিকে। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।